আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 22 পৃষ্ঠা থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত তোমাদেরকে যে কাজ, একক কাজ এবং দলীয় কাজগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। এর আগের ক্লাসে কিন্তু 22 পৃষ্ঠার আগ অবধি তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সে কাজগুলি ইতিমধ্যেই লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছে। আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলেই সেখান থেকে দেখে ফেলতে পারো। তো দেখো, গত ক্লাসে আমরা এই 22 পৃষ্ঠার দলীয় কাজ একটু অবধি তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা দলীয় কাজ থেকে শেষ পর্যন্ত একদম সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমাদেরকে কিন্তু এখানে একটি দলীয় কাজ দিয়েছে, তাই তো? তো দেখো এই দলীয় কাজের সমাধানটি। তো দলীয় কাজে বলা হচ্ছে কি তোমাদেরকে, যে এথেন্সের নাগরিকদের কল্যাণে কে কি করেন, সোলন কি করেন এবং পেরিক্লিস কি করেন, এদের কাজের বর্ণনা কিন্তু তোমাদের এখানে করতে হবে, তাই না? তো দেখো, কাজের প্রকৃতি কেমন? দলীয় কাজ, কাজের উদ্দেশ্য, এর মাধ্যমে এথেন্সের নাগরিকদের কল্যাণের জন্য সোলন ও পেরিক্লিস কি করে ছিলেন তা জানা যাবে, তাই তো? তো দেখো, কাজের বর্ণনা। এথেন্সের নাগরিকদের কল্যাণে সোলন ও পেরিক্লিসের সংস্কার নিচে ছকের সাহায্যে দেখানো হলো। প্রথমে সোলন দেখো। আচ্ছা, 594 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এক সংকটময় মুহূর্তে সোলন নামক জৈনিক অভিজাত ব্যক্তি জনগণ দ্বারা ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন, যা এথেন্সের গণতন্ত্র বিকাশের সহায়ক হয়। সে সময় ঋণের বিনিময়ে কৃতদাস ক্রয় বিক্রয়ের যে প্রথা ছিল, তিনি তা করেন। তার সময়ে প্রধান দিক ছিল অর্থনৈতিক সংস্কার। এক সংস্কারের মাধ্যমে তিনি এটিকায় উৎপাদিত জলপাই, আঙ্গুর, তেল কৃষ্ণসাগর অঞ্চলে বিক্রি করে এবং সেখান থেকে গম ও খাদ্যশস্য আমদানি করে খাদ্য সমস্যার সমাধান করেন। কুক্ষিগত ক্ষমতাকে খর্ব করার জন্য সোলন 400 সদস্যের একটি নতুন পরিষদ গঠন করেন, যা নাগরিক অধিকারকে বৃদ্ধি করে। তাছাড়া তিনি সুপ্রিম কোর্টের প্রবর্তন করেন এবং শিক্ষা সংস্কার করেন। এবার দেখো, পেরিক্লিস কি করেছে সেটির বর্ণনা। পেরিক্লিসের সময় এথেন্স ক্ষমতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করে এবং গণতন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে। তিনি ছিলেন এথেনীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। তার শাসনামলেই এথেন্সের স্বর্ণযুগের সূচনা হয়। ডেলিয়ান লীগের উত্তরসূরি হিসেবে এথেন্সকে তার শাসনামলে তথা খ্রিস্টপূর্ব 5 শতকে শিক্ষা-দীক্ষা, রাজনীতি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি ও দর্শন ইত্যাদি সকল ক্ষেত্রে এথেনীয়গণ চরম উন্নতি সাধন করে। পেরিক্লিসের নেতৃত্বেই আইন ব্যবস্থার পূর্ণ বিকাশ ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলাফল, উপরোক্ত ছকের বর্ণনা হতে প্রতীয়মান হয় সোলন ও পেরিক্লিস সামগ্রিকভাবে এথেন্সের অভূতপূর্ব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর দেখো, তোমাদেরকে 24 পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে গ্রিক সভ্যতার বিখ্যাত মনীষীদের নামের তালিকা প্রস্তুত করো। সমাধান। গ্রিসের বিখ্যাত মনীষীদের নামের তালিকা নিচে দেওয়া হলো। 1 হোমার, 2 এসকাইলাস, 3 সোফোক্লিস, 4 হেরোডোটাস, 5 থুকিডাইডেস, 6 থালেস, 7 সক্রেটিস, 8 প্লেটো, 9 এরিস্টটল, 10 ইউক্লিড, 11 পিথাগোরাস, 12 হিপ্পোক্রেটস, 13 সোলন, 14 ক্লিসথেনিস, 15 পেরিক্লিস। এরপর 25 পৃষ্ঠায় তোমাদের যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে রোমান সভ্যতার বর্ণনা করতে যেসব নদী, সাগর, পাহাড়ের উল্লেখ আছে তার একটি তালিকা প্রস্তুত করো। রোমান সভ্যতা যেসব নদী, সাগর ও পাহাড় দ্বারা বিস্তৃত, সেগুলোর নাম নিচে ছকের সাহায্যে দেখানো হলো। এখানে বানানগুলো একটু ঠিক করে নিও। দেখো, নদী, সাগর এবং পাহাড়। এখানে যে নদী রয়েছে টাইবার নদী, সাগরের মধ্যে রয়েছে ভূমধ্যসাগর সাগর, আস্ট্রিয়াটিক সাগর, কান সাগর। পাহাড়ের মধ্যে রয়েছে আল্পস পর্বতমালা, এথেনীয় পর্বতমালা।
এরপর ২৬ নম্বর পৃষ্ঠায় তোমাদের কিন্তু একটি দলীয় কাজ দিয়েছে, তাই না? আচ্ছা, এখানে দলীয় কাজ দিয়েছে। তোমরা যদি ২৬ পৃষ্ঠায় চলে আসো, দেখতে পারবে ২৩, ২৪, ২৫ এবং ২৬ পৃষ্ঠায়, তাই না? তোমরা একটি দলীয় কাজ দিয়েছে যে রোমের ত্রয়ী শাসন আমলে কে কোন অঞ্চলের শাসক ছিল তা ছকে উল্লেখ করো, তাই তো? তো দেখো, আমরা সমাধানটি দেখে ফেলি। আচ্ছা, তো কাজটি দলীয়। কাজের উদ্দেশ্য এর মাধ্যমে রোমান শাসন ব্যবস্থা ও শাসকের মধ্য ধারণা লাভ করা যাবে। কাজের বর্ণনা। কোন অঞ্চলের শাসক কে ছিলেন তার নিচে ছকের সাহায্যে দেওয়া হলো। শাসকের নাম: ১. লিপিডাস, যার অঞ্চল ছিল আফ্রিকার প্রদেশসমূহ। ২. অক্টেভিয়াস সিজার, যার অঞ্চল ছিল ইটালি সহ সাম্রাজ্যের পশ্চিমাংশ। ৩. মার্ক অ্যান্টনি, যার অঞ্চল ছিল সাম্রাজ্যের পূর্বাঞ্চল। ফলাফল: ত্রয়ী শাসন ব্যবস্থা রোমে প্রবর্তিত হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ প্রত্যেকেরই রোমের একচ্ছত্র অধিপতি বা সম্রাট হওয়ার আকাঙ্ক্ষা রেখেছিলেন। ফলে খুব শীঘ্রই ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়। এতে অক্টেভিয়াস সিজার অন্যদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী অগাস্টাস সিজার নামে সিংহাসন লাভ করেন, তাই তো? এরপর দেখো ৩১ পৃষ্ঠে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, সর্বশেষ কাজ, তাই না? আচ্ছা, এখানে বলা হচ্ছে আজটেক সভ্যতার নিদর্শনগুলো কোন শহরে পাওয়া যায় তা বর্ণনা দাও। সমাধানটি দেখো। আজটেক সভ্যতার নিদর্শনগুলো কোন শহরে পাওয়া যায় তার বর্ণনা দেওয়া হলো। আজটেক সভ্যতার নিদর্শন সমৃদ্ধ শহরের নাম: ১. আজলটান, ২. তেইদিহুয়াকান, ৩. টোলান নগরী, ৪. কুলকোয়াকান, ৫. টেক্সকোকো, ৬. টেপাকেন, ৭. তেনোচ্ছেটলান, তাই না? তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।